আজকে আমরা শিখবো রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বের আজকে ৬টা রুলস। মাত্র ৬টা রুলস তোমাকে শিখাই দিলে তোমার রাইট ফর্ম অফ ভার্বের কোনো সমস্যা থাকবে না। তুমি যে ক্লাসের স্টুডেন্ট হয়ে থাকো, ক্লাস 6 থেকে 12 পর্যন্ত, মাত্র এই ৬টা রুলস যদি তুমি করতে পারো তাহলে তোমার রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। আজকে আমি তোমাকে অনেক সুন্দর করে রাইট ফর্ম অফ ভার্বটা আমি বুঝাই দিব। তুমি শুধুমাত্র আমার সঙ্গে ক্লাসটা করো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি এইটা তোমার জন্য একটা বেস্ট একটা ক্লাস হবে। আমি মাত্র 10 মিনিটে তোমাকে রাইট ফর্ম অফ ভার্বের পুরো যে সেট আপটা আমি তোমাকে বুঝাই দিব। তাহলে চলো, তাহলে আমরা শুরু করি রাইট ফর্ম অফ ভার্বটা। ফার্স্টে রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে আমাকে যে রুলসগুলো আমাকে মুখস্থ রাখতে হবে, ওই রুলসগুলো আমি বারবার পড়বো। যদি আমি বারবার পড়ি তাহলে কি হবে জানো, ওই রুলসটা আমার কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। আমার যখন মুখস্থ হয়ে যাবে তখন কিন্তু আমি যখন অ্যাপ্লাই করব তখন আমার জন্য অনেকটা হেল্পফুল হবে। চলো তাহলে আমরা শুরু করি। 1 নম্বর কি রুলসটা আছে আমরা একটু দেখি। ফার্স্টে যদি রুলস নাম্বার 1, যদি বি ভার্ব থাকে, অর্থাৎ তুমি যদি দেখো ব্র্যাকেটের মধ্যে বি ভার্ব আছে, তাহলে এই বি ভার্ব যদি থাকে তাহলে তোমাকে মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি টেন্স, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয় হচ্ছে এম ইজ আর হয়, কি হয়, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম ইজ আর হয় এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার হয়। এখন তোমাকে এভাবে মনে রাখতে হবে যে যদি বি ভার্ব থাকে তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, এম ইজ আর, এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে কি, ওয়াজ ওয়্যার। তবে একটু মনে রাখতে হবে সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু হবে হচ্ছে কি, সিঙ্গুলারের ক্ষেত্রে হবে হচ্ছে এম আর হচ্ছে ইজ হবে। আর তুমি যখন প্লুরালের ক্ষেত্রে কি হবে, আর হবে। অর্থাৎ এখন সিঙ্গুলার আর প্লুরাল কি, যদি তুমি দেখো এক বচন অর্থাৎ একজনকে নিয়ে কথা বলা হচ্ছে তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার, আর যদি তুমি দেখো যে দুইজনকে নিয়ে কথা বলা হচ্ছে তাহলে সেটা হবে প্লুরাল। ঠিক সেম ভাবে পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, যদি তুমি দেখো যে সিঙ্গুলার আছে তাহলে হবে হচ্ছে ওয়াজ, এবং যদি থাকে প্লুরাল তাহলে কি হবে, ওয়্যার। তাহলে প্রথম নাম্বার রুলসটা তুমি এভাবে মনে রাখতে পারো, যদি একটা বাক্যের মধ্যে বি ভার্ব থাকে আর ওইটা যদি প্রেজেন্ট টেন্স হয় এবং প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার যদি হয় তাহলে হবে হচ্ছে এম ইজ, আর প্লুরাল হইলে কি হবে, আর হবে। ঠিক সেম ভাবে যদি পাস্ট টেন্স হয়, যদি সিঙ্গুলার হয় তাহলে কি হবে, ওয়াজ, এবং প্লুরাল হবে হলে হবে কি, ওয়্যার। চলো একটা আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হচ্ছে কি, ইটস ইটস বি এ ভেরি বিউটিফুল গার্ডেন। এটা একটা খুব সুন্দর বাগান। এখন যদি এটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে দেখো সাবজেক্ট একটু লক্ষ্য করো, সাবজেক্ট কি আছে, ইট আছে, সিঙ্গুলার। তাহলে তোমার কি হবে, এম না হয় ইজ হবে, যেহেতু সিঙ্গুলার ক্ষেত্রে। এখন আমরা শুধু জানি যে আই এর ক্ষেত্রে শুধুমাত্র এম ব্যবহার হয়, অন্য কোথাও কিন্তু এম ব্যবহার হয় না। তাহলে তুমি কি ব্যবহার করবে, সেখানে ইজ ব্যবহার করবে। অর্থাৎ এটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে কিন্তু তুমি কি ব্যবহার করবা, ইজ ব্যবহার করবা। যদি পাস্ট টেন্স হয় তাহলে কিন্তু তুমি ওয়াজ ব্যবহার করতে পারবা। আর এটা কিন্তু প্রত্যেকটা রাইট ফর্ম অফ ভার্বে যখন তুমি এক্সারসাইজ করবা, বোর্ড কোশ্চেনগুলো অথবা তুমি যখন তোমার মডেলের বইগুলো কমপ্লিট করবা, এই বি ভার্ব দিয়ে কিন্তু দুইটা, কমসে কম দুইটা তিনটা কিন্তু থাকে। এখন তাহলে তুমি জানতে পারলে যে বি ভার্ব থাকলে প্রেজেন্টে কোনটা হয়, পাস্টে কোনটা হয়, তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কেমন, দেখো নেক্সট আমরা কোন রুলসটা করতেছি, নেক্সট করতেছি যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এখন অনেকে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝে না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিভাবে মনে রাখবা, হি সি ইট। দেখো এই যে হি সি ইট, এই যদি হি সি ইট থাকে তাহলে ভার্বের শেষে, অর্থাৎ ভার্ব, যে ভার্বটা নিয়ে কাজ করতেছি আমরা, সেই ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। সহজ কথা, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর যদি তুমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মনে না রাখতে পারো তাহলে মনে রাখবা যে সাবজেক্ট হিসেবে যদি হি সি ইট ব্যবহার হয় তাহলে কি হবে, তার সাথে এস বা ইএস যোগ হবে। তবে আরেকটা কথা আছে, যদি বাক্যের শেষে কি থাকে, তবে বাক্যের শেষে ওয়াই থাকলে আইইএস হবে। এই যে বাক্যের শেষে ওয়াই থাকলে আইইএস হবে, ওকে। এবং বাক্যের শেষে যদি এস এইচ, এস এস, সি এইচ এবং এক্স এবং ও থাকে, এই শব্দগুলো থাকলে ইএস হবে। চলো একটু উদাহরণের মাধ্যমে আমরা শিখে নিই কি কিসের কথা বলা হচ্ছে। দেখো এই বাক্যটা দেখো কি আছে, ক্যারি। ক্যারি শব্দ আছে না, ক্যারি শব্দের পরে কি আছে, ক্যারি শব্দের পরে কিন্তু ওয়াই আছে, অর্থাৎ ক্যারি শব্দের শেষে কিন্তু ওয়াই আছে। আর তুমি যখন এটাকে সিঙ্গুলার করবা, কি করবা, সিঙ্গুলার করবা, তখন কি করে দিতে হবে, এর সাথে এই ওয়াইটা উঠে যাবে, আইইএস হবে। কি, ওয়াইয়ের পরিবর্তে কি আইইএস হবে। যদি এই আইইএস দাও তাহলে এটা কি সিঙ্গুলার হয়ে যাবে। ঠিক এই শব্দটা একটু খেয়াল করো, গো।
এই বাক্যের শেষে কি ও আছে না, ও থাকলে এটা সিঙ্গুলার করতে গেলে কি করতে হবে, ইএস যোগ করে দিতে হবে। আর রাইস, দেখো রাইস শব্দটা কিন্তু স্বাভাবিকভাবে দেওয়া আছে, আর এই শব্দটাকে তুমি জাস্ট একটা এস যোগ করে দিলে কিন্তু তুমি কি করে ফেলতে পারতেছো, তুমি এটা সিঙ্গুলার করে ফেলতে পারতেছো। ঠিক এই রুলসটা প্রায় রাইট ফর্ম অফ ভার্বে তুমি যখন এক্সারসাইজ করবা তখন প্রায় 5 থেকে 4 জায়গায়, 4 থেকে 5 জায়গায় তুমি কিন্তু এই রুলসটা তুমি অ্যাপ্লাই করতে পারবা, আর এই রুলসের উপর ভিত্তি করে কিন্তু তোমাকে তোমার সলভ করতে পারবা। কেমন? তাহলে আমরা দুইটা রুল শিখছি, একটা হচ্ছে বি ভার্ব থাকলে, আর একটা শিখছি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে। বি ভার্ব থাকলে আমি যার, এবং প্রেজেন্টের ক্ষেত্রে এবং পাস্টের ক্ষেত্রে ওয়াজ। আর হচ্ছে তুমি যখন কি করবা, সেন্টেন্সটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন কি করবা, ভার্বের সাথে এস বাই এস যোগ করবা। নাম্বার 2 শেষ। এবার নাম্বার 3 তোমাকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে, কিন্তু তুমি বারবার ভিডিওটা দেখবা, বারবার ভিডিওটা দেখলে কি হয়ে যাবে, তোমার এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। কেমন? চলো আমরা 3 নম্বর রুলসটা দেখি। 3 নম্বর রুলসে বলছে কি, সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ হয় এবং 2 প্লাস ভি1 হয়। মানে তুমি দুইটা করতে পারবা, তুমি চাইলেই তুমি ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারবা, এবং চাইলেই তুমি কি করতে পারবা, ভার্বের সাথে 2 প্লাস ভি1 অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে তুমি কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবা। তবে এখানে সাধারণত 2 প্লাস ভি1 দেওয়া হয় উদ্দেশ্য বোঝাতে। যেমন আমি তোমাকে একটা বাংলা একটা উদাহরণ দিই। মনে করো যে আমি স্কুলে যাচ্ছি, স্কুলে যাওয়াটা কি আমার একটা উদ্দেশ্য না? অবশ্যই উদ্দেশ্য। সেই ক্ষেত্রে তুমি 2 প্লাস ভি1 দিতে পারবা। আর যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে তুমি কি দিতে পারবা, ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারবা। চলো একটা এক্সাম্পল যদি তুমি দেখো তাহলে তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন একটু দেখো, আই স আই সে হিম গো, আমি তাকে যেতে দেখলাম, আমি তাকে কি করলাম, যেতে দেখলাম। এখন দেখো ইসে একটা ভার্ব, একটা সিম্পল সেন্টেন্স, একটা ভার্ব, আর গো একটা ভার্ব। যদি এরকম দুইটা ভার্ব তুমি যদি দেখো, দুই বা ততোধিক ভার্ব যদি কোনো বাক্যের মধ্যে চলে আসে, তাহলে কি করবা, প্রথম বাক্যটার সাথে যদি আইএনজি যোগ না হয় তাহলে তুমি মনে রাখবা দ্বিতীয় বাক্যটার সাথে কি করতে হবে, অর্থাৎ দ্বিতীয় যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে তোমাকে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। দেখো গোয়িং, অথবা তুমি কি দিতে পারো, 2 প্লাস গো। তবে মনে রাখতে হবে যে ইনফিনিটিভ তখন করবা যখন কোনো সেন্টেন্স দ্বারা কি উদ্দেশ্য বোঝাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে প্রথম নম্বর রুলস কি শিখলা তুমি, যদি ব্র্যাকেটে বি ভার্ব থাকে তাহলে আমি যার, আর এবং প্রেজেন্টের ক্ষেত্রে আর পাস্টের ক্ষেত্রে ওয়াজ হয়। আর যদি সেন্টেন্সটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি করতে হবে, ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। দেন 3 নম্বর রুলে কি শিখছো, যদি একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে হয় আইএনজি যোগ হবে, নাই ইনফিনিটিভ করতে হবে। ক্লিয়ার? একটু বারবার ভিডিওটা দেখবা ক্রস করে, তাহলে তোমার এখন মুখস্থ হয়ে যাবে। আর খাতা কলম নিয়ে অবশ্যই বসবা। দেখো 4 নম্বর রুলস, রাইট ফর্ম ভার্ব করতে গেলে তুমি কয়েকটা মানে স্থান পাবা যেখানে কোনো চেঞ্জ হবে না। তোমাকে ওই চেঞ্জ যেখানে যেখানে হবে না ওইটা কিন্তু ভালোভাবে আয়ত্তে করতে হবে। তাহলে হবে কি, তুমি চেঞ্জ না করেই দেখা যাচ্ছে পরীক্ষায় 2টা বা 3টা তুমি আনসার কিন্তু করতে পারবা। চলো আমরা একটু দেখে নিই যে আমাদের রাইট ফর্ম অফ ভার্বে কোথায় কোথায় আমরা চেঞ্জ করি না। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। দেখো অক্সিলারি ভার্বগুলো কি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এরকম যে কোনো অক্সিলারি ভার্ব আছে। তোমার কাজ হবে ভাইয়া, তুমি একবার সম্পূর্ণ অক্সিলারি ভার্বটা তুমি কি করবা, মুখস্থ করে ফেলবা। তার 14টা অক্সিলারি ভার্ব যদি তুমি মুখস্থ রাখো তাহলে তুমি দেখেই চিনতে পারবা যে এটা অক্সিলারি ভার্ব, এখানে আমি কোনো চেঞ্জ করব না। দেন দেখো একটা উদাহরণের মাধ্যমে দেখো, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এই তুমি একটু খেয়াল করো, এই যে ক্যান আছে না, এইখানে আমাদের বাক্যের ব্র্যাকেটের আগে ক্যান আছে। এইবার জন্য আমি ডুর কোনো চেঞ্জ করব না। কেমন? ডুর আমি কোনো চেঞ্জ করব না, আমার অ্যান্সার এই ডুটাই হয়ে যাবে। জাস্ট তুমি যদি এটা একটু জানতে পারো তাহলে পরীক্ষার খাতায় তুমি কিন্তু না চেঞ্জ করেই একটা মার্কস পেয়ে যাবা। দেখো তারপরটা, যদি প্রিপোজিশন টু থাকে, আমরা জানি যে প্রিপোজিশন হিসেবে শুধুমাত্র টু, এই টুর পরেই কিন্তু আমাদের কি বসে, আমাদের ইনফিনিটিভ বসে। এই জন্য তুমি যদি কোথাও দেখো প্রিপোজিশন টু আছে, তুমি ওইখানে কোনো চেঞ্জ করবা না, অর্থাৎ যা আছে তুমি সেটাই বসে দিবা। দেখো কি আছে, একটা এক্সাম্পল দিলে তুমি খুব ভালো বুঝতে পারবা। আই উইল লেট ইউ, দেখো ইউ টু, এই যে টু আছে না, এখানে এই যে ব্র্যাকেটের আগে টু আছে না, অর্থাৎ এটা কিন্তু একটা ইনফিনিটিভ হয়ে গেছে। এখানে তোমাকে কোনো চেঞ্জ না করলেই হবে, জাস্ট তোমাকে অ্যান্সারটা ইন্টার বসে যাবে, ইন্টার দা ক্লাসরুম। ক্লিয়ার? অর্থাৎ তুমি জানলে যে তোমার যদি মডাল ভার্ব থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না, যদি প্রিপোজিশন টু থাকে তাহলেও কোনো চেঞ্জ হবে না। কেমন? আচ্ছা, নোট। এবার তোমাকে জানতে হবে যে সাবজেক্ট হিসেবে আই, উই, দে, ইউ।
আমি আবার বলতেছি সাবজেক্ট হিসেবে আই, উই, দে, ইউ এই চারটা শব্দ যদি তোমার দেখো তুমি, তাহলে তুমি সেইখানে কোনো চেঞ্জ করবা না। কেন ভাইয়া চেঞ্জ করবা না? কারণ এইটা হচ্ছে প্লুরাল, আর প্লুরালের পরে কখনো ভার্বের কি সিঙ্গুলার ফর্ম হয় না। আর ভার্বের প্লুরাল ফর্ম মানে হচ্ছে ভার্বের সাথে কোনো কিছু যোগ করা লাগবে না। তুমি সহজে মনে করো বা মনে রাখো যে মাত্র সাবজেক্ট হিসেবে আই, উই, দে, ইউ এই চারটা শব্দ যদি ব্যবহার করা হয়, এরপরে প্লুরাল ব্যবহার হয়, এই জন্য আমরা কোনো চেঞ্জ করি না। ওকে, তাহলে আমরা কিসের কিসের উপরে চেঞ্জ করি না? মডাল অক্সিলারি ভার্ব থাকলে চেঞ্জ করি না, প্রিপজিশন হিসেবে টু থাকলে কোনো চেঞ্জ করি না, এবং সাবজেক্ট হিসেবে আই, উই, দে থাকলে আমরা কোনো চেঞ্জ করি না। আশা করি ডান। ওকে, আচ্ছা ভাইয়া খেয়াল করো, এবার হচ্ছে আমরা 5 নম্বর রুল করব। 5 নম্বর রুলটা হচ্ছে একটু স্পেশাল। কারণ কি স্পেশাল? কি 5 নম্বর রুলটা হচ্ছে কোনো নিয়ম মানে না। অর্থাৎ আমি পাস্টের কথা বলতেছি, পাস্ট টেন্স কোনো নিয়ম মানতে না। পাস্ট টু পাস্টই, কেমন একটু দেখি যে পাস্ট টেন্স কোনো নিয়ম মানে না। সব সময় কি হয়? সব সময় ভি টু হয়। মানে কি হচ্ছে দেখো, এই গো থাকলে কি হয়ে যাবে? হোয়েট হয়ে যাবে। হোয়েট গো থাকলে কি হবে? হোয়েট হবে। জাস্ট ডু থাকলে কি হবে? ডিড হবে। ডু থাকলে কি হবে? ডিড হবে। জাস্ট পাস্ট কোনো নিয়ম মানবে না, ও যা থাকবে শুধুমাত্র দ্বিতীয় ফর্মটা বসে যাবে। জাস্ট পরীক্ষায় যদি পাস্ট আসে তাহলে কিন্তু বেশি সহজ হবে তোমার জন্য, কেমন? যেমন একটু খেয়াল করে দিই। আচ্ছা তুমি কি করে চিনবা যে সেন্টেন্স গুলো পাস্ট? দেখো, যদি বাক্যের মধ্যে স্টার ডে, তারপর সে লাস্ট, লাস্ট নাইট, অ্যাগো, তারপর লং অ্যাগো, তারপর ওয়ান্স, দা, প্রিভিয়াস ডে, এগুলো থাকলে সেন্টেন্সের মধ্যে কি হবে? ওইটা পাস্ট টেন্স হবে। কি টেন্স হবে? পাস্ট টেন্স। আর পাস্ট টেন্স হইলেই পাস্ট টেন্স কোনো নিয়ম মানে না, পাস্ট টেন্স সবসময় কি হবে? ভি টু হবে। আশা করি তুমি এই রুলসটাও বুঝতে পারছো। দেখো আমরা এবার লাস্ট যে রুলটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমরা লাস্ট রুলটা খেয়াল করব। লাস্ট যে রুলটা আছে সেটা হচ্ছে কি am, is, are, was, were, have, has, had, be, being, get, getting। এই যে 13টা ওয়ার্ড, এই 13টা ওয়ার্ডের পর কোনো ভার্ব যদি আসে তাহলে সেটা কি হবে? প্যাসিভ ভয়েস হবে। কি হবে? প্যাসিভ ভয়েস। আবার বলতেছি, যেমন দেখো am, is, are, was, were, am, is, are, was, were, have, has, had, be, being, get, getting এই শব্দগুলোর পর প্যাসিভ ভয়েস হয়। আর তোমরা জানো যে প্যাসিভ ভয়েস সবসময় ভি3 নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে? ভি3 নিয়ে কাজ করে। এই 13টা ওয়ার্ড যদি তুমি কখনো দেখো, তারপর সবসময় তুমি ভি3 বসাবো। অর্থাৎ মনে করো একটা উদাহরণ এরকম দিয়ে আছে, আই সাবজেক্ট আছে, আই অ্যাম আছে, তারপর একটা ড্যাশ দিয়ে আছে, কেমন দিয়ে আছে, আই অ্যাম গো, তারপর একটা জাস্ট দেওয়া আছে। তুমি তখন কি করবা? যখন এই যে এম দেখছো, তাহলে তুমি মনে রাখবা যে এটা প্যাসিভ ভয়েস হইতে পারে। কি হইতে পারে? প্যাসিভ ভয়েস। অর্থাৎ এই 13 ওয়ার্ডের একটা ওয়ার্ড দেখলে এটাকে কি করে দিবা? তুমি ভি3 করে দিবা। গো থেকে গান হয়ে যাবে, কেমন বিষয়টা? তাহলে কিন্তু তোমার এটা সলভ হয়ে যাবে। এবার আরেকটা জিনিস তোমাকে শিখে নিতে হবে, সকল প্রকার প্রিপজিশন। একটু খেয়াল করো, সকল প্রকার প্রিপজিশন, প্রিপজিশনের আগে কোনো সাবজেক্ট থাকলে কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ হবে। অর্থাৎ কিরকম আমি বুঝাইতে চাচ্ছি, মনে করো একটা সেন্টেন্স আছে কি বাই ড্যাশ দেওয়া আছে, বাই এর পরে যদি কোনো সেন্টেন্সে বাই একটা প্রিপজিশন, প্রিপজিশনটা যদি আগে থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ হবে। মনে করো এখানে যেহেতু আমরা গো নিয়ে কাজ করতেছি, তাহলে গো দেওয়া আছে, তাহলে অ্যান্সারটা কি হবে? গোয়িং হয়ে যাবে। কেন? সকল প্রকার প্রিপজিশনের পরে আইএনজি যোগ হয়। কি হয়? সকল প্রকার প্রিপজিশনের পরে আইএনজি যোগ হয়। এবার প্রিপজিশনটা যদি মনে করো এইখানে না থেকে, জাস্ট এইখানে না থেকে আমি একটু লিখি, মনে করো প্রিপজিশনটা এখানে আছে, টু আছে, এখানে একটা শব্দ আছে, গো দেওয়া আছে। প্রিপজিশনটা যদি পরে আছে, তোমাকে খুব ভালো করে এই জিনিসটা লক্ষ্য করতে হবে যে প্রিপজিশন যদি আগে থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি, কিন্তু পরে থাকলে মনে রাখতে হবে পরে যদি প্রিপজিশন থাকে তাহলে ওইটা প্যাসিভ ভয়েস হওয়ার সম্ভাবনা প্রায় 90%। মনে থাকবে, যদি প্রিপজিশনটা পরে থাকে তাহলে ওইটা প্যাসিভ ভয়েস হওয়ার সম্ভাবনা কি? 90%। তাহলে তোমাকে ভাবতে হবে ওই প্যাসিভ ভয়েস হবে। আর প্যাসিভ ভয়েস যদি হয় তাহলে কিন্তু অবশ্যই ওটাকে ভিত্তি করতে হবে, কেমন? তাহলে আমরা 6টা রুলস শিখলাম। এই 6টা রুলস যদি তুমি শেখো, ভালো করে আয়ত্ত করো, আমি আশা করি যে তোমার রাইট ফর্ম ভার্ব করতে কোনো প্রবলেম হবে না, কেমন? আচ্ছা ভাইয়া, প্রথম নম্বর রুলসটা হচ্ছে কি, যদি বি ভার্ব থাকে তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমি যা, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়ার। সেকেন্ড নাম্বার রুল কি শিখছিলাম? সেকেন্ড নাম্বার রুল শিখছিলাম যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ। আমরা 3 নম্বর রুল শিখছিলাম যদি একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে দুইটা ওয়ার্ড থাকে, অর্থাৎ দুইটা ভার্ব থাকে, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে তুমি হয় আইএনজি করবা না ইনফিনিটিভ, টু প্লাস ইনফিনিটিভ করবে। 4 নম্বর রুল শিখছি যে কোনো চেঞ্জ হয় না, তুমি না চেঞ্জ করেই মার্কস পাবা। সেটা হচ্ছে কি, যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে, যদি সাবজেক্ট হিসেবে কি আই উই দে থাকে,
আই উই দিয়ে থাকে, তারপরে শিখছি প্রিপোজিশন হিসেবে টু থাকে, তারপরে কোনো চেঞ্জ হয় না। 5 নম্বর রুলস কি শিখলাম, যদি সেন্টেন্সটা পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্স হইলে কোনো চেঞ্জ হবে না, ওরা সবসময় ভি2 হবে। এবার কি শিখছি 13টা ওয়ার্ড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, গেট, গেটিং। এই 13টা ওয়ার্ড যদি থাকে তাহলে অবশ্যই কি হবে, এটা প্যাসিভ ভয়েস হবে, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্মটা হবে। তারপর আমরা একটা ছোট্ট একটা নোট শিখছি, সেটা হচ্ছে কি প্রিপোজিশন যদি আগে থাকে তাহলে ভার্বের সাথে কি আইএনজি যোগ হয়, আর প্রিপোজিশনটা যদি পরে থাকে তাহলে কি হবে, ভার্বের প্যাসিভ মানে প্যাসিভ ভয়েস হওয়ার সম্ভাবনা 90% আছে। তোমাকে দেখতে হবে যে সাবজেক্ট নিজে কাজ করতেছে না অন্যকে দিয়ে কিন্তু কাজ করেছে। যদি অন্যকে দিয়ে কাজ করে তাহলে অবশ্যই এটা কি হবে, প্যাসিভ ভয়েস। আরো দু একটা টুকটাক জিনিস শিখতে হবে, যেমন যদি সেন্টেন্সটা পড়ে তোমার মনে হয় পারা অর্থে আসতেছে, তাহলে তোমাকে ব্যবহার করতে হবে ক্যান, ব্যবহার করতে হবে কি, ব্যবহার করতে হবে ক্যান, যদি পারা অর্থে আসে। এবারে তোমার সাবজেক্টটা পড়ে অর্থাৎ ওই সেন্টেন্সটা পড়ার পরে যদি মনে হয় যে উচিত অর্থে, মানে আমাদের উচিত যে বৃক্ষ লাগানো, অর্থাৎ আমাদের গাছ না কাটা, সেই উচিত অর্থে কি ব্যবহার হবে, একটা এস এস ও ইউএলডি শুড ব্যবহার হবে। আর যদি মনে হয় যে এই এই বাক্যটা মানে আরো জোর দিয়ে বলা হচ্ছে, তখন কি ব্যবহার হবে, তখন মাইট ব্যবহার হবে, কেমন। আর আরেকটার সাথে যদি ভবিষ্যতের কোনো কাজ, মানে আজকে মনে করো তুমি যদি কাজ কাটো, 10 বছর পর এখানে মরুভূমি পরিণত হবে, এই যে ভবিষ্যতের যদি কোনো কথা ব্যবহার হয় তাহলে তোমার উইল ব্যবহার করা হবে। জাস্ট এতটুকু জানলেই তুমি রাইট ফর্ম অফ ভার্ব করতে পারবা। আর আমরা কিন্তু এর পরের থেকে রাইট ফর্ম অফ ভার্বের এক্সারসাইজ আমাদের চ্যানেলে দিয়ে রাখবো। ওকে, আর আমাদের চ্যানেলে যখন 40,000 সাবস্ক্রাইব পূর্ণ হবে তখন কিন্তু আমরা প্রতিদিন রাত 9টায় আমরা ফ্রি লাইভ ক্লাস করব। আর এই লাইভ ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে, সো তুমি তোমার বন্ধুদের ইনভাইটেড করো, এবং তুমি নিজেও যদি আমাদের চ্যানেলটার সাথে থাকো তাহলে আশা করি তোমার ইংলিশে, ম্যাথে, অ্যাকাউন্টিং এ, আইসিটি তে বিভিন্ন সাবজেক্ট রিলেটেড যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কিন্তু অনেক অংশে কিন্তু তুমি সলভ করে ফেলতে পারবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, সে পর্যন্ত তোমার সুস্থতা কামনা করতেছি। আসসালামু আলাইকুম।